কোলে ফিরেই দেও। সিলেটের পর এবার খুলনায় আরেক শিশুকে নির্মমভাবে হত্যা। অভিযোগে ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ। বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। দালালদের খপ্পরে পড়ে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার 5 মাস পর লাশ হয়ে ফিরলেন নরসিংদীর আব্দুর রশিদ। অভিযুক্ত দালালের শাস্তি দাবি। নারায়ণগঞ্জে বাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। নিহতের পরিবারে কান্নার রোল। পদ্মার ভাঙনে আতঙ্কিত রাজশাহীর নদী তীরবর্তী মানুষ। অনেক বাড়িঘর, স্কুল, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিলীন হওয়ার আশঙ্কা। এবং ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ায় চরম অস্থিরতা দেশের বাজারে। মাংসের দাম বেড়ে প্রায় দ্বিগুণ। আসন্ন ঈদে কোরবানি দেয়া নিয়ে শঙ্কা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি ফাহমিদা মৌটুসী। খুলনায় 12 বছরের শিশু রাকিবকে অমানবিক নির্যাতনে হত্যার প্রতিবাদ করে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় অভিযুক্ত গ্যারেজ মালিক মিন্টুর গ্যারেজেও হামলা চালানো হয়। এদিকে খুলনার পুলিশ কমিশনার রকিবের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। রাকিব হত্যাকারীদের বিচারের দাবিতে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে এলাকাবাসী। এ সময় অভিযুক্ত গ্যারেজ মালিক মিন্টুর গ্যারেজেও হামলা চালায় তারা। এক পর্যায়ে পুলিশের বিক্ষোভে বাধা দিলে খানজাহান আলী সড়ক বেশ কিছু সময় অবরোধ করা হয়। পরে পুলিশের আশ্বাসে রাস্তা থেকে সরে যায় বিক্ষোভকারীরা। পয়সা গণি মনে হচ্ছিল না, সে কাজটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার বিধায় তাকে কৌশলগত ডেকে এনে তাকে হত্যা করা হয়। আমরা এমন ভাবে ওদের বিচার চাই, আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত তাদের অবশ্যই গ্রেফতার করে সুষ্ঠু বিচার আমরা আশা করি। প্রশাসনের কাছে অনুরোধ করছি এদের জন্য কঠিন বিচার করে। এ সময় হত্যাকারীদের সমর্থনে কথা বলায় বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে মিজান নামের এক যুবক। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে সকালে খুলনার পুলিশ কমিশনার রাকিবের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আসামিরা যাতে কোনো মতে আইনের ফাঁকে বেরিয়ে না আসে, সেটা যা যা করা দরকার, সেই আমাদের কি কি জিনিস এখানে আলামত জব্দ করতে হবে, কি কি ওই সাক্ষী যারা আছে, দেখার সাক্ষী বা চাক্ষুষ সাক্ষী, তাদেরকে আমরা সুন্দরভাবে সাক্ষীগুলো নেব। আমি এলাকাবাসীর কাছে এটুকু বলবো, এখানে আমাদের কোনো ধরনের কোনো গাফিলতি থাকবে না। জেলা প্রশাসন থেকে নিহত রাকিবের পরিবারকে 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সময় সংবাদ, খুলনা। এর আগে গতকাল বিকেলে নগরীর টুটপাড়া কবরখানা এলাকায় রাকিবের মলদ্বারে কম্প্রেসারের পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যায় সে। এ ঘটনায় রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী এক নারী সহ 3 জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে নিহতের বাবা আটক 3 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। আবুল বাশারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। সিলেটের রাজনের মতো কোনো দোষ ছিল না শিশু রাকিবেরও, তবু নির্মমতার শিকার হয়ে প্রাণ দিতে হলো 12 বছরের এই শিশুকে। স্বজনদের অভিযোগ, মালিকের অত্যাচার সইতে না পেরে 1 বছর আগেই টুটপাড়া কবরখানা এলাকার মিন্টু মিয়ার সাইকেল গ্যারেজ ছেড়ে পাশের পিটিআই মোড়ে আরেকটি গ্যারেজে কাজ নেয় রাকিব। চাকরি ছেড়ে দেওয়ার অপরাধে সোমবার বিকেলে রাকিবের উপর চড়াও হয় মিন্টু ও তার ভাইয়ের ছেলে শরীফ। এ সময় রাকিবকে ধরে নির্মম নির্যাতন করে তারা। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যায় রাকিব। একটা মহিলা এসে খবর করছে কি যে ওরে যেন কিরা পাইপ দিয়েছে বলে, আমি তো বিশ্বাস, গ্যাসের পাইপ দিয়েছে, আমি তো বিশ্বাস করিনি। না করলে ওর যে মালিক, সেই মালিক লোক পাঠাই দিচ্ছে মোটর সাইকেলে, তার দোকান দিয়ে বেরোইছে বলতে ডাকি নিয়ে এই কাজ করলো। 2 জনে ধরেছে আর একজনে প্যান্ট খুলে ওই হাওয়া দিচ্ছে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা রাতেই মিন্টু, শরীফ ও শরীফের মা বিউটি বেগমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ওরে যদি কোনো কাজের কথা বলা হয়, ও দৌড় দিয়ে তার সেই কাজটা করে। এটা হচ্ছে ওর মহৎ গুণ। আর এই যে ঘটনাটা এরা ঘটাইছে, এর তদন্ত করে
সুষ্ঠু বিচার, আমরা ফাঁসি চাই ওর। সারা দেশব্যাপীর কাছে অনুরোধ, সেবা প্রশাসনের কাছে অনুরোধ, যেহেতু এই হত্যাকারীদের চরম শাস্তি হোক। মারা যাওয়ার পরে 11:30 দিকে স্থানীয় লোকজন জানতে পেরে শরীফ, মিন্টু ওর চাচা এবং ওর মাকে উত্তম মধ্যম দিয়ে মারপিট করে পুলিশে সোপর্দ করে। শিশু রাকিবকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পেলে সাম্প্রতিক সময়ে শিশু নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দোষীদের যাতে দৃষ্টান্তমূলক সাজা হয়, এক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আইনি পদক্ষেপ নেবে। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ আরবিট্রেশন সেন্টার আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। খুব শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যাগত পরিবর্তন আসবে বলেও জানান আইনমন্ত্রী। সত্য যেসব প্রমাণ পাওয়া যাবে, এই সব অপরাধের ব্যাপারে বিচার অত্যন্ত দ্রুত হবে এবং প্রসিকিউশন তার দৃষ্টান্তমূলক সাজার জন্য আদালতের কাছে প্রার্থনা করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা, তার সংখ্যার ব্যাপারে পরিবর্তন দেখবেন। এখন সেটা আপনারা জিজ্ঞেস করছেন কোন সময়, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। সিলেটে শিশু রাজন হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে অভিযুক্ত পুলিশ সদস্যদের ফৌজদারি আইনে বিচার করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। সকালে রাজনের স্বজনদের সমবেদনা জানানোর পর তিনি সাংবাদিকদের একথা বলেন। 3 জন পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। আমরা মনে করি যে ক্লোজ করাটা যথেষ্ট নয়, তাদের বিরুদ্ধে অবিলম্বে তাদের বিভাগীয় যে ডিসিপ্লিনারি যে অ্যাকশন সেটা তো নিতেই হবে। শুধু তাই নয়, ফৌজদারি আইন অনুযায়ী তাদের অবিলম্বে বিচার প্রক্রিয়া শুরু করাটা উচিত। দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার 5 মাস পর সেখানকার বেলান্তিক বন্দিশালা থেকে লাশ হয়ে ফিরলেন নরসিংদীর আব্দুর রশিদ। মঙ্গলবার দুপুরে তার মরদেহ বাড়িতে পৌঁছালে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। পরিবার জুড়ে চলছে শোকের মাতম। অভিযুক্ত দালালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের পরিবার। নরসিংদী থেকে আশিকুর রহমান পেয়ালের পাঠানো তথ্য, কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 5 মাস আগে নরসিংদীর পৌর এলাকার বেলানগর মহল্লার আব্দুর রশিদ সহ প্রায় 1000 মানুষ পরিবারের সচ্ছল জীবনের আশায় মালয়েশিয়াগামী একটি ট্রলারে উঠেছিলেন। কয়েক মাস সাগরে ভাসার পর একদিন দালালরা তাদের ফেলে যায়। এরপর নিজেরাই ট্রলার চালিয়ে লঙ্কাবি উপকূলে গেলে মালয়েশিয়ার পুলিশ 716 জন বাংলাদেশিকে আটক করে। এরপর তাদের নেওয়া হয় বেলান্তিক বন্দি শিবিরে। তাদেরই একজন ছিলেন নরসিংদীর কাঠমিস্ত্রি আব্দুর রশিদ। সেখান থেকে পরিচয় যাচাইয়ের পর রশিদের আরো 2 সহযোগী নরসিংদীর আওলাদ হোসেন ও মকবুল হোসেন সহ অনেকে বাংলাদেশের স্বজনদের কাছে ফিরেছেন, কিন্তু ফেরেননি রশিদ। অর্ধাহারে অনাহারে থাকায় অসুস্থ হয়ে বন্দি শিবিরে মারা যান তিনি। প্রশাসনরে বলছি যে আমরা তো ভাষা বুঝি না, তো আমার বাঙালি ছিল, তা করে ইংলিশে করে বলছে যে লোকটা তো অসুস্থ হয়ে গেছে, আপনার চিকিৎসা করাম। তখন তা করে বললে পরে আম করে তারা মারধর করে। মারধর করার পরে মনে করেন যে সে 21 দিন পরে সে মারা যায়। ওই বন্দি শিবিরে থাকা সহযোগীদের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন রশিদের মৃত্যুর খবর। এরপর মঙ্গলবার ভোরে বিমান বাংলাদেশের মাধ্যমে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। আমি চাই না আমার বাবার মতন কেউ যাক, আর এই দালাল যা আছে ওদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক। এখন আমার ছেলে মেয়ে কি করবো? আমার তো একটা বাড়ি ঘর নাই, কিন্তু কিছু নাই। আমি কি নিয়ে চলবো? আমি 3 লাখ টাকা করতে দিব। 2 দফা জানাজা নামাজ শেষে আব্দুর রশিদের মরদেহ দাফন করা হয়েছে গ্রামের বাড়িতে। সময় সংবাদ, নরসিংদী। নারায়ণগঞ্জে বাস থামিয়ে ব্যবসায়ী নুরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেনি পুলিশ। এদিকে স্বজনের এমন আকস্মিক চলে যাওয়া নিহতের পরিবারে এখন শুধুই কান্না। হত্যার কারণ না জানায় মামলা করেনি পরিবার, তবে হত্যা রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের ছবি ও শরীফুদ্দিন সবুজের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকালে নুরুল ইসলামের মৃত্যুর খবর পৌঁছানোর পরই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ফতুল্লার প্রসন্ননগর এলাকার পরিবেশ। সন্তানের এমন মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা মা।
স্বামীকে হারিয়ে সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত স্ত্রী ইয়াসমিন। আর উপার্জনক্ষম একমাত্র ছেলের মৃত্যুতে শোকে পাথর বৃদ্ধ বাবা। তবে পরিবারের কেউই বুঝতে পারছেন না কেন হত্যা করা হলো তাকে। আমি কোনো কিছু জানি না, উনি মোবাইল ব্যবসা করে, শুধু এতটুকু জানি কোন শত্রু কি করছে না করছে আমি বলতে পারবো না। দুর্ঘটনাটা ঘটছে আল্লাহ ঘটাইছে বা এটা কে ঘটাইছে আমরা কইতে পারতাম না। মমিনের লেগে দেন এই শত্রু কইতে খারইছে আল্লাহ তো জানি না, এটা তদন্ত চাই, এটা বিচার চাই। এদিকে হত্যার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আমরা বিভিন্ন দিকে তদন্ত করতেছি, একাধিক টিম, ডিবি, আমরা নিজেরা আরো অন্যান্য গোয়েন্দা সংস্থা যারা আছে করতেছি। আশা করি আমরা অচিরেই এই হত্যার মোটিভ এবং প্রকৃত কালপিট যারা আছেন ধরতে পারবো। সোমবার রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের মাহমুদপুর এলাকায় চলন্ত বাসের সামনে ককটেল ফাটিয়ে গতিরোধ করে নুরুল ইসলামকে গুলি করে একদল দুর্বৃত্ত। পরে গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পদ্মার ভাঙনে রাজশাহীতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী মানুষ। দ্রুত বাঁধ নির্মাণ করা না হলে নদী ভাঙনে আস্তে আস্তে অনেক বাড়িঘর, স্কুল, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। বর্ষা মৌসুমের শুরুতেই পদ্মায় পানি বাড়তে শুরু করে। এতে ভাঙন শুরু হয়েছে রাজশাহীর চারঘাট ও বাঘার তীরবর্তী এলাকায়। গেল 10 বছরে নদী ভাঙনে বিলীন হয়ে গেছে শত শত একর আবাদি জমি। সম্প্রতি চারঘাট থানার ইউসুফপুর বাঁধ ধসে যাওয়ায় এবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে অনেক ঘরবাড়ি, প্রাথমিক বিদ্যালয়, বিজিবি ক্যাম্প সহ নানা সরকারি ও বেসরকারি স্থাপনা। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন পদ্মাপাড়ের মানুষেরা। নদী ভাঙন তো কাছাকাছি চলে গেছে, দেখছেন না অবস্থাটা। এখন ধরেন আমরা তো এই বাড়িঘর লিপ খুব ব্যস্তর মধ্যে আছি। এখন যদি এই বাড়িঘর চলে যায় তাহলে আমাদের এক কাঠা সম্পত্তি কেনার মতো কোনো আস্থা নেই। ক্যাম্পের হলো এখানে ভাঙছে, স্কুল ভাঙছে, সরকার টাকা দিচ্ছে, কিন্তু আমার বাড়িঘর ভাঙছে। এদিকে কিন্তু হলো সরকার কোনো হলো টাকা আছে না, কিছু বলছে না, তাহলে আমরা কোথায় যাবো? পানি বাড়ার পরে বান্ধা শুরু করে, এর তো রোধ হবে না, যদি ভাঙ্গা তো রোধ হবে না। আগে থেকে যদি ব্যবস্থা নিত তাহলে ভাঙ্গাটা রোধ করা যেত। আমাদের নিশ্চয় গেছে, আমার দাদার 2200 বিঘি সম্পত্তি নদীগ্রস্ত হয়ে গেছে এই নদীর মধ্যে। এই অবস্থায় ভাঙন ঠেকাতে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সহায় সম্বলহীন মানুষেরা। এই অবস্থায় যদি দ্রুত গতিতে সরকার পাশের ব্যবস্থা না নেয় তাহলে স্কুল এবং বিজেপি ক্যাম্পের কোনো জায়গা থাকবে না এবং আমাদের এই অঞ্চলের সাধারণ মানুষের দুঃখের কোনো শেষ থাকবে না। কিছু নাহলে 300 বাড়ি উড়ি চলে গেছে। এখন আমার এমন পরিস্থিতির ভিতর আছি যে যদি দ্রুত গতির কাজ না লাগে একবার শেষ। আমাদের অনেক জায়গা জমি ছিল, আমার দাদা যেরকম 60-65 বিঘি জমি ছিল, বর্তমানে কিছুই নাই। অবশ্য ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এই প্রকল্পটা আমরা আশা করতেছি যে এটাও পাস হবে সময় মতো এবং আমরা আগামী শুষ্ক মৌসুমে এই কাজটাও শুরু করতে পারবো এবং ভবিষ্যতেও যাতে এই ভাঙনগুলোতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় আমরা বোর্ডের মাধ্যমে মন্ত্রণালয়কে অবহিত করে এখানে যেখানে যা প্রকল্প নেওয়ার প্রয়োজন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করতেছি। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে 321 কোটি টাকার দুটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলা সময় আরো থাকছে। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বাগেরহাটের হাজার হাজার হেক্টর জমির বীজতলা। নোয়াখালীতে অপরিবর্তিত থাকলেও ঝালকাঠির বন্যা পরিস্থিতির উন্নতি। এক বছর হয়ে গেল এখনো সন্ধান মেলেনি পিনাক 6 লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ 64 যাত্রীর। এতে তাদের পরিবারে বিরাজ করছে হতাশা। অনেক পরিবারের অভিযোগ, আশ্বাসের পরেও সরকারি কোনো আর্থিক সহায়তা পাননি তারা। এছাড়া দোষীদের বিচার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে জেলা প্রশাসন বলছে যাদের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে তাদের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পেলেই সহায়তার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছরের 4 আগস্ট পদ্মা নদীতে প্রায় 200 যাত্রী নিয়ে ডুবে যায় মাওয়া কাওড়াকান্দি নৌ রুটে চলাচলকারী এমভি পিনাক 6। মর্মান্তিক এই দুর্ঘটনায় 49টি মরদেহ উদ্ধার হলে 4 দিনের মাথায় সমাপ্তি টানা হয় উদ্ধার অভিযানের। ওই দুর্ঘটনায় নিখোঁজ হন মাদারীপুরের সদর উপজেলার চর আড়িয়ালখা গ্রামের মাহবুবুর রহমান। কিন্তু 1 বছর পরেও কোনো সন্ধান না পাওয়ায় তার পরিবারে বিরাজ করছে হতাশা।
শুধু মাহবুবই নয়, পিনাক ট্র্যাজেডিতে নিখোঁজ হন শিবচর উপজেলার সন্ন্যাসীচর গ্রামের বেলাল, শিল্পী আক্তার ও তার স্বামী ফরহাদ মাতব্বর এবং 1 বছর বয়সী ছেলে ফাহিম। আর একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারগুলো। এদিকে স্থানীয় প্রশাসন সহযোগিতা করার কথা বললেও আজ পর্যন্ত কেউ পাশে এসে দাঁড়ায়নি বলে অভিযোগ অনেকের। আমার ছেলে আজকে 1 বছর ধরে নিখোঁজ হইল, কিন্তু এই পর্যন্ত আমি সরকার থেকে কোনো বিচার পেলাম না। সরকার আমাদের কোনো সাহায্য করেনি বা কোনো এবার সান্ত্বনামূলক কথাও বলিনি। আমার ভাগ্নি হারানি গেল, উলান ছুটে মরে গেল, এর কোনো বিচার আচার পাইলাম না। আমার ভাই ভিডে চুলে আগুনে জ্বলতে আসে না, ঘরেও থাকতে পারি না, সরকার আমাকে কোনো সাহায্য করে একটু দেখলো না। মর্মান্তিক এই লঞ্চ দুর্ঘটনার 1 বছর পেরুলেও দায়ীদের বিচার না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। নৌপথের এই দুর্ঘটনায় আমরা সুষ্ঠু বিচার চাই। আর কত নৌ দুর্ঘটনা ঘটলে সরকার সঠিক ব্যবস্থা নেবে। এদিকে নিখোঁজদের পরিবারকে অর্থ সহায়তা দিতে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। 27 জনকে আমরা 1,05,000 টাকা করে হলেও আমরা সহায়তা করি। তারপর যে বেওয়ারিশ লাশগুলো আছে এগুলো যদি আমরা এখনো ডিএনএ টেস্ট রিপোর্ট পাইনি, যদি পাই হয়তো আমরা মিলিয়ে দেখবো। এছাড়া যদি কেউ নিখোঁজ থেকে থাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে সহায়তা করার চেষ্টা করব। সরকারি হিসেবে উদ্ধার হওয়া মরদেহের মধ্যে 28টি হস্তান্তর করা হয় পরিবারের কাছে, আর বেওয়ারিশ হিসেবে 21 জনকে দাফন করা হয় শিবচর পৌর কবরস্থানে। তবে এখনো নিখোঁজ রয়েছেন 64 জন। সময় সংবাদ, মাদারীপুর। মহাসড়কে সিএনজি অটোরিকশা ও 3 চাকার যান চলাচলে সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মালিক শ্রমিকরা। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে অটোরিকশা চালক মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় বক্তারা সিএনজি অটোরিকশা চালকদের জন্য মহাসড়কের পাশে আলাদা একটি বাইপাস সড়ক নির্মাণের দাবি জানান। এদিকে মাগুরায় বিকল্প কর্মসংস্থানের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে সিএনজি অটোরিকশা ও ইজি বাইক চালকেরা। এতে অংশ নেন শত শত সিএনজি চালক ও মালিক। একই দাবিতে দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলার শত শত সিএনজি চালকরা। দেশের বিভিন্ন স্থানে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক পুলিশ। সোমবার দুপুর থেকে গত 24 ঘন্টায় চাঁদপুর শহরে ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান চালিয়ে 1.5 শতাধিক মোটরসাইকেল জব্দ করে। শুধুমাত্র মোটরসাইকেল নয়, বৈধ কাগজপত্র নেই এমন সব যানবাহনের বিরুদ্ধেও এই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার শামসুল নাহার। এদিকে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু এলাকায় মহাসড়কে অভিযান চালিয়ে ফিটনেসবিহীন ও অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে 23টি গাড়িকে জব্দ ও 22,200 টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন। এছাড়া যশোর খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে 3 চাকার 109টি গাড়ির বিরুদ্ধে মামলা ও 6,700 টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। বুড়িগঙ্গা সেতু টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বাস ট্রাক মালিক ও শ্রমিকরা। তৃতীয় দিনের মতো সকালে শত শত শ্রমিক সেতুতে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। পরে তারা ঢাকা মাওয়া মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন। এতে চরম ভোগান্তি পোহাতে হয় দক্ষিণাঞ্চলের যাত্রীদের। পরে অনুষ্ঠিত সমাবেশ অবিলম্বে সেতুতে যান চলাচলের টোল আদায় বন্ধের দাবি জানানো হয়। গত 1 আগস্ট থেকে এ দাবিতে বিক্ষোভ করে আসছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ক্যারিয়ন সিস্টেম পুনর্বহালের দাবিতে রংপুর ও নোয়াখালীতে আজও অবস্থান কর্মসূচি পালন করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে রংপুর শহীদ মিনারের পাদদেশে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে জেলার 4টি মেডিকেল কলেজের কয়েকশো শিক্ষার্থী অংশ নেন। সকালে ক্লাস বর্জন করে ক্যাম্পাসে অবস্থান নেয় নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বাংলা সময়ে আরো থাকছে
ঘূর্ণিঝড় ও বন্যার প্রভাবে অনেকটা পর্যটক শূন্য কক্সবাজার। দুশ্চিন্তায় ব্যবসায়ীরা আগ্রহী করে তুলতে বিশেষ ছাড়ের ব্যবস্থা। নোয়াখালী বাগেরহাটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এসব এলাকার অধিকাংশ বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে পানি না নামায় কমছে না ভোগান্তি। তবে ঝালকাঠিতে গত কদিনের তুলনায় উন্নতি হয়েছে সার্বিক বন্যা পরিস্থিতির। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার 8টি ইউনিয়নের 150টি গ্রামের মানুষ এখনো পানিবন্দী রয়েছেন। আর কাজ না থাকায় সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। এদিকে বন্যার পানি সরানোর জন্য উপজেলার 35টি বাঁধ কেটে দেওয়া হয়েছে। বাগেরহাটে জলাবদ্ধতার কারণে হাজার হাজার জমির আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নষ্ট হয়ে গেছে 300 হেক্টর জমির ধানের বীজ। এই অবস্থায় ভরা মৌসুমে বীজ না পাওয়ার আশঙ্কায় দিন পার করছেন কৃষকরা। ঝালকাঠিতে জোয়ারের পানি কিছুটা নামতে শুরু করেছে, তবে এখনো রাজাপুর ও কাঠালিয়া উপজেলার 10 গ্রামের মানুষ পানিবন্দী রয়েছেন। তার সাথে নতুন করে যোগ হয়েছে তীব্র নদী ভাঙন। এই অবস্থায় চরম দুর্ভোগে মানবেতর দিন যাপন করছেন এসব এলাকার মানুষ। নাটোরে নৌ দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো 2 জন। দুপুরে নলডাঙ্গা উপজেলার হালতি বিলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাজশাহী বিভাগের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের 3য় বর্ষের 12 জন শিক্ষার্থী হালতি বিলে নৌকা ভ্রমণে যায়। বিলের মাঝ দিয়ে যাওয়ার সময় ন্যাশনাল গ্রিডের বৈদ্যুতিক তারের সাথে বেঁধে নৌকার ছোঁয়ের ওপর থেকে 3 জন পানিতে পড়ে যায়। এ সময় স্থানীয় মাঝি ও ফায়ার সার্ভিস কর্মীরা 3 শিক্ষার্থীকে উদ্ধার করেন। পরে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম নামে একজনকে মৃত ঘোষণা করেন। বাকি 2 শিক্ষার্থী ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে মৃত জাহিদুলের বাড়ি পাবনায় বলে জানিয়েছে সহপাঠীরা। বৈশাখী এবং রিপন, বৈশাখী বাড়ি বাগাতিপাড়া, রিপন বাড়ি পঞ্চগড়। তারা 2জন অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি আছে, তবে আশঙ্কামুক্ত। তাদের কোনো সমস্যা নেই, মোটামুটি সুস্থ হয়ে যাবে। একজনই মারা গেছে, সেটা জাহিদুল ইসলাম। চট্টগ্রামে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, দুপুরে শান্তিরহাট এলাকায় পটিয়াগামী একটি সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার 5 যাত্রী আহত হন। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ট্রাকটা চলে আসছে, ট্রাকের সাথে ওই সিএনজিটা ঢুকে গেছে। ওখানে সিএনজি বাড়ি গিয়ে নালার উপর পড়ে গেছে, এই খালের উপর পড়ে গেছে। খবর মেরে একেবারে খালের মধ্যে ফেলে দিছে। আমরা সবাই নেমে আরো অনেক মানুষ ছিল, ওরা চলে একটা গাড়ি নিয়ে সিএনজি করে, একটা পুলিশ ছিল, পুলিশ সাথে নিয়ে আমরা 5 জন মিলে ওনাদের এখানে নিয়ে আসছি। কার্গো গাড়ি আর সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষে 5 জন রোগী আশঙ্কাজনক অবস্থায় আসছে। এর মধ্যে 2 জন মারা গেছে, ডাক্তার ব্রড ইন ডেথ ঘোষণা করছেন। আর 3 জন 28 নম্বর ওয়ার্ডে আশঙ্কাজনক অবস্থায় আছে। এ পর্যায়ে বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমার কোলে ফিরেই দেয়। সিলেটের পর এবার খুলনায় আরেক শিশুকে নির্মমভাবে হত্যা। অভিযোগে 3 জনকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ। বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। দালালদের খপ্পরে পড়ে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার 5 মাস পর লাশ হয়ে ফিরলেন নরসিংদীর আব্দুর রশিদ। অভিযুক্ত দালালের শাস্তি দাবি। নারায়ণগঞ্জে বাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। নিহতের পরিবারে কান্নার রোল। পদ্মার ভাঙনে আতঙ্কিত রাজশাহী নদী তীরবর্তী মানুষ। অনেক বাড়িঘর, স্কুল, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিলীন হওয়ার আশঙ্কা। এবং ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ায় চরম অস্থিরতা দেশের বাজারে। মাংসের দাম বেড়ে প্রায় দ্বিগুণ। আসন্ন ঈদে কোরবানি দেয়া নিয়ে শঙ্কা। মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার মামলার 1 নম্বর আসামি সহ আরো 2 জনকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ জানিয়েছে, দুপুরে মামলাটির 1 নম্বর আসামি সুমন সেন সহ
আরও দুজনকে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওসি ইসমাইল হক 10 দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় 9 আগস্ট শুনানির তারিখ ধার্য করে মাননীয় বিচারক ফারা মামুন। নেত্রকোনায় শিশু রিজা হত্যা মামলায় আল আমিন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জায়রা জজ আদালতের বিচারক আব্দুল হামিদ এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2007 সালের 9 মে পূর্বশত্রুতার জের ধরে 4 বছরের শিশু রিজাকে হত্যা করে কেন্দুয়া উপজেলার মারাইল গ্রামের আল আমিন। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের 27 জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ 8 বছর পর আজ এই মামলার রায় দেন আদালত। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও 20,000 টাকা জরিমানা করা হয়। তবে দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে। রাজশাহীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে ঘটনার পর থেকে স্বামী কুরবান আলী পলাতক রয়েছেন। পুলিশ জানায়, নগরীর নওদাপাড়ার ভুগরইল এলাকায় বসবাস করত স্বামী কুরবান আলী ও তার স্ত্রী মর্জিনা বেগম। সোমবার রাতের কোনো এক সময় কোদাল দিয়ে স্ত্রী মর্জিনা বেগমকে স্বামী কুরবান আলী হত্যা করে বলে অভিযোগ পরিবারের। পরে সকালে ঘটনা জানাজানি হলে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশের আলামত সংগ্রহ করে। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মানিকগঞ্জে মাজন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ভোরে সদর উপজেলার চরমকিপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায়, ভোররাতে মাজন আলীকে বাড়ির বাইরে ডেকে নেয় প্রতিবেশী সোহেল। এ সময় তাকে এলোপাথারি কুপিয়ে হত্যা করা হয়। পরে তার লাশ পাশের একটি বাগানে ফেলে পালিয়ে যায় সোহেল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য টুটুল নামে একজনকে আটক করা হয়েছে। নিহত মাজনের সঙ্গে দীর্ঘদিন ধরে সোহেলের বিরোধ চলছিল বলে জানিয়েছে স্থানীয়রা। লাশের মুখে এবং কানের নিচে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত দাগ আছে এবং কাটা দাগ আছে। একটু মারার বর্তমান তদন্ত কার্য চলছে, তদন্ত কাজ শেষে পুরো রেজাল্ট বলা যাবে। বিনা নোটিশে দিনাজপুরের সাব রেজিস্ট্রার অফিসে দলিল লেখকদের ঘর ভেঙে দেওয়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছেন রংপুর বিভাগীয় দলিল লেখকরা। সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগীয় দলিল লেখক সহ দিনাজপুরের শত শত দলিল লেখক অংশ নেন। এ সময় তারা অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন কোনো কারণ দর্শানো ছাড়া বিনা নোটিশে গত মার্চ মাসে 20টি টিন শেডের ঘর ভেঙে দেয়। এতে নবাবগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দলিল দেখার কাজ ব্যাহত হচ্ছে। আর কাজ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন দলিল লেখকরা। এদিকে সরকারি জমিতে ভাড়া না দিয়ে পেশাগত কাজ চালিয়ে যাওয়ায় দলিল লেখকদের ঘরগুলো ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নির্বাহী অফিসার বিনা নোটিশে আমাদের ঘরগুলি ভেঙে দিয়েছেন। দেওয়ার পর আমরা বিভিন্নভাবে তার কাছে গিয়েছি এবং তিনি আমাদেরকে কোনো সুযোগ সুবিধা না দিয়ে আমরা পরবর্তীতে হাইকোর্ট রিট করছি। তারা অবৈধভাবে এখানে ছিলেন, তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা বলছে যে না, আমরা এখান থেকে যাব না। তার পরিপ্রেক্ষিতে আমি ওখান থেকে বলছি যে আপনারা সরে যান। তা যেহেতু তাদের এখানে কোনো পার্মানেন্ট কোনো স্থাপনা না, পরবর্তীতে ওগুলো পরিষদের স্টাফরা সরাই দিচ্ছে। মাদারীপুরে অভিযান চালিয়ে 8 বালু ব্যবসায়ী ও কর্মচারীকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ চৌধুরী এই অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে থেকে জব্দ করা হয় 2টি ড্রেজার মেশিন। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধুবালা জানান, কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা এলাকায় আড়িয়াল খাঁ নদীতে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এই অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিঘেলে পুলিশের সহায়তায় সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ চৌধুরী। এ সময় সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে 8 বালু ব্যবসায়ীকে আটক করা হয়। পরে রাতে তাদেরকে 50,000 টাকা করে জরিমানা অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ সকালে আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজারের কর্মচারী এবং মালিক সর্বমোট 8 জনকে
50,000 টাকা করে জরিমানা এবং প্রত্যেককে অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। প্রতিবেশী দেশ ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে যাওয়ায় চরম অস্থিরতা বিরাজ করছে দেশের বাজারে। বর্তমানে ছোট বড় সব বাজারই অনেকটা গরু শূন্য। এমনিতে গত 1 মাসে বাজারে গরুর মাংসের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে, আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পশু সম্পদ। এ অবস্থা চলতে থাকলে আসন্ন কোরবানির ঈদে চরম বিপাকে পড়তে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতি বছর বাংলাদেশে 10 লাখের বেশি গরুর চাহিদা রয়েছে। এর মধ্যে প্রতিবেশী দেশ ভারত থেকেই আসে 80% গরু। এক্ষেত্রে বৈধভাবে আমদানি সুযোগ কম থাকায় মূলত বিভিন্ন সীমান্তের চোরাই পথে ভারত থেকে এসব গরু বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশের পর নির্ধারিত শুল্ক দিয়ে গরুর চালানকে বৈধ করা হয়, কিন্তু ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে গত 2 মাস ধরে চোরাই পথে গরু আসা প্রায় বন্ধ। এই অবস্থায় অস্থির গরুর পাশাপাশি মাংসের বাজারও। রমজান থেকে শুরু করে বাজারে কোনো গরু উঠতেছে না, যার কারণে আমাদের বাইরে থেকে গরু আসতে হবে, না আসলে আমরা কুরবানি দেওয়া খুবই কষ্টকর হবে। বাজার গরম হবে, গরু কিনানোর জায়গায় ছাগল কিনবে। এখন তো গরুর গোস্তের কেজি যে পরে আর 500-600 টাকা, ইন্ডিয়ার থেকে 900-700 টাকা পড়বো। অন্যদিকে চাহিদা অনুযায়ী গরু না আসায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি হাটের ইজারাদারদের। শেষেতে কোরবানির সময় গরুর সংকট নিয়েও শঙ্কায় রয়েছেন ইজারাদারের পাশাপাশি ব্যাপারীরাও। ইন্ডিয়ান গরু কিছু আসতে হবে, এরপরে না মনে করেন বেচা কিনি ঠিকঠাক মতন হবে, না আসলে গরুর দাম বাড়িয়ে যাবো না। এটা 10,000, এটা 40,000 এরকম দাম হবে, দাম কম হবে না। যদি ইন্ডিয়ান গরু আসে তাহলে কিছু সীমিত হবে। কোরবানি করাটা কষ্ট হবে, যেহেতু দেশীয় বন্যা পরিস্থিতি গরু অনেক তো মারাই গেছে, প্লাস এমনি গরু বাছর কম। চট্টগ্রামে বেশি কোরবানি হয়, ইন্ডিয়ান গরুর চাহিদা তখন বেশি থাকে। যদি ইন্ডিয়ান গরুর চাহিদা যদি না আসে, তাহলে এখানে দেশি গরুর চাহিদা বৃদ্ধি পেয়ে যাবে এবং গরুর দামও বেশি হবে, তখন অনেক লোক কোরবানি করতে পারবে না। শুধুমাত্র চট্টগ্রাম শহরে ছোট বড় 15টি হাটে কোরবানির পশু বিক্রি করা হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে আরো শতাধিক গরুর বাজার রয়েছে। এর মধ্যে গত বছর বিক্রি হয়েছে অন্তত 2 লাখ গরু। শুধু ঈদের সময় নয়, ব্যাপক চাহিদার কারণে চট্টগ্রামের গরুর বাজারগুলো বছরের পুরোটা সময় থাকে গরুতে পরিপূর্ণ। কিন্তু ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে যাওয়ায় এখন সবগুলো বাজারের একই চিত্র, শূন্য পড়ে আছে গরুর বাজারগুলো। আর এর ফলে খুচরা বাজারে বাড়ছে গরুর মাংসের দাম। চট্টগ্রামের সাগরিকা গরু বাজার থেকে কমল দে, সময় সংবাদ। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে যশোরে ফিড দ্য ফিউচার বাংলাদেশ ওমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যাক্টিভিটি নামে একটি প্রকল্প শুরু হতে যাচ্ছে। দুপুরে শহরের সিটি প্লাজা হোটেলের কনফারেন্স হলে ইউএসএইড ও উইনর্ক ইন্টারন্যাশনাল আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। এতে জেলা প্রশাসক হুমায়ুন কবির সহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 3 বছরের প্রকল্পের মাধ্যমে যশোরের 8 উপজেলার 8,000 নারীকে শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহ অর্থ-সামাজিক কার্যক্রমে সহযোগিতা করা হবে। কিশোরগঞ্জ ও হিলিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। সকালে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে 7 দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান। এ মেলায় ফলদ সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের 30টি স্টল অংশ নিয়েছে। দুপুরে হিলি উপজেলা পরিষদ মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল। উপজেলার 30টি নার্সারি তাদের উৎপাদিত ফলদ সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ নিয়ে এই মেলায় অংশ নেয়। নিরাপদ সড়কের দাবিতে মাগুরায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের নোমানী ময়দান থেকে নিরাপদ সড়ক চাই সংগঠনের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসাদুজ্জামান মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে আয়োজিত কর্মশালায় সংগঠনের নেতাকর্মী সহ 4 শতাধিক গাড়ির চালক অংশ নেন। বরিশাল নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই উচ্ছেদ অভিযান শুরু করে। এ সময় নগরীর মার্কাস মসজিদ এলাকায় 16টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দোকানগুলো অপসারণ করেছে, সেই দোকানগুলো সিটি কর্পোরেশনের জমিতে ছিল, তাদেরকে কয়েকবার নোটিশ করা হয়েছে, সময় দেওয়া হয়েছিল। কয়েকটা দোকান নিজের উদ্যোগে সরাই নিচ্ছে, যারা নিজেদের উদ্যোগে সরাই নেয় না তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। ঘূর্ণিঝড় কোমেন ও বন্যার প্রভাবে পর্যটন নগরী কক্সবাজার এখন পর্যটক শূন্য হয়ে পড়েছে। ঈদ পরবর্তী পর্যটন মৌসুমের শুরুতে ব্যবসায়ীদের মনে যে আশার সঞ্চার হয়েছিল তা মলিন হয়ে যাচ্ছে। তবে হোটেল মোটেল কর্তৃপক্ষ বলছে পর্যটকদের কক্সবাজারমুখী করতে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট কিছুদিন আগেও পর্যটকদের পদভারী মুখরিত ছিল এ পয়েন্টটি, কিন্তু ঘূর্ণিঝড় কোমেন ও বন্যার প্রভাবে এখন পর্যটক শূন্য। শুধু লাবণী পয়েন্টই নয়, সৈকতের 6টি পয়েন্ট সহ 4 শতাধিক হোটেল মোটেল, গেস্ট হাউস, কটেজ, রিসোর্ট ও বার্মিজ মার্কেট এলাকায় নেই পর্যটকদের ভিড়। এমন পরিস্থিতিতে হতাশা ও আশঙ্কার মধ্যে দিন কাটছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। কক্সবাজারে পর্যটক আসলে আমরা প্রতিদিন 1000 টাকা 2000 টাকা ওইভাবে ইনকাম করি, এখন শূন্যই বড়া, আমরা 100 টাকাও ইনকাম করতে পারি না। 3টা পয়েন্টে মিলে আমাদের 1000 7 চেয়ার আছে, 7 চেয়ারের মধ্যে আপনার ধরতে গেলে এখন 10 জনও লোক পাবেন না। কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছে না, এই অবস্থায় থাকলে আমরা যারা ব্যবসায়ী আছি আমাদেরকে রাস্তায় নামে যেতে হবে। এখন আমরা কিভাবে দোকানের কর্মচারী বেতন দেব, ঋণ মুক্ত হব বুঝতেছি না। কক্সবাজার তো পর্যটক শূন্যই বলা যায়, হোটেলে এখন 10% রুমও নাই। এরকম বিপদের সম্মুখীন হয়েছি যে আমাদের স্টাফগুলো স্যালারি দিতে আমরা এখন অক্ষমতা প্রকাশ করতেছি। পর্যটক শূন্য হওয়ায় শুধু পর্যটন ব্যবসায় নয়, ধস নেমেছে এয়ারলাইন্স ব্যবসাতেও, এমনটাই জানালেন এ কর্মকর্তা। পর্যটকের আসা যাওয়া খুবই কম, আমাদের এখানে 4টে এয়ারলাইন্স আছে, আসলে ডেলি 10-15টার উপরে টিকিট সেল হচ্ছে না, ফ্লাইটের লুট খুবই কম। এই অবস্থায় হোটেল মালিক সমিতির এই নেতা জানালেন পর্যটকদের কক্সবাজারমুখী করতে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘ করার পর ঈদ মৌসুমকে সামনে রেখে আমরা যেভাবে আশা করেছিলাম কক্সবাজারে পর্যটকের ব্যাপক জনসমাগম হবে, সেভাবে শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ করে ঘূর্ণিঝড় কোমেন এবং অব্যাহত বন্যার কারণে হঠাৎ করেই কক্সবাজার একেবারেই পর্যটক শূন্য হয়ে পড়েছে। পর্যটকদেরকে কক্সবাজারমুখী করার জন্য আমরা বিভিন্ন হোটেলে আকর্ষণীয় ডিসকাউন্ট সহ নানা ধরনের প্যাকেজ নিয়েছি। হোটেল মালিকদের দেয়া তথ্যানুযায়ী ঈদের ছুটিতে এক সপ্তাহে প্রায় 250 কোটি টাকার ব্যবসা করেছে ব্যবসায়ীরা। তবে বর্তমানে পর্যটক শূন্য থাকায় প্রতিদিন 6 কোটি টাকার লোকসান গুনছেন বলে দাবি তাদের। সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আমার কোলে ফিরেই দেব। সিলেটের পর এবার খুলনায় আরেক শিশুকে নির্মমভাবে হত্যা। অভিযোগে 3 জনকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ। বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। দালালদের খপ্পরে পড়ে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার 5 মাস পর লাশ হয়ে ফিরলেন নরসিংদীর আব্দুর রশিদ। অভিযুক্ত দালালের শাস্তি দাবি। নারায়ণগঞ্জে বাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। নিহতের পরিবারে কান্নার রোল। পদ্মার ভাঙনে আতঙ্কিত রাজশাহী নদী তীরবর্তী মানুষ। অনেক বাড়িঘর, স্কুল, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিলীন হওয়ার আশঙ্কা। এবং ভারত থেকে গরু আসা বন্ধ হয়, চরম অস্থিরতা দেশের বাজারে। মাংসের দাম বেড়ে প্রায় দ্বিগুণ। আসন্ন ঈদে কোরবানি দেয়া নিয়ে শঙ্কা। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।